বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ভুক্ত উৎপাদকের আচরণের আজ 16তম লেকচারে। তো লেকচার দেওয়ার আগে সবাইকে আজ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। ৩৬শে জুলাইয়ের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অর্থাৎ 5 আগস্টের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা জানি যে দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের কবল থেকে আমরা স্বাধীনতা পেয়েছি গতকালকেই। তো সেই সাথে সবার দেশবাসী আজ উল্লসিত, সবার সাথে আমিও উল্লসিত। সবাইকে সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজ 16তম লেকচারটা শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব সাধারণত যে গত 15তম লেকচারে আমি যুগান সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দিয়েছিলাম। আজকে কাল্পনিক যুগান, যুগান সূচি কাকে বলে এই বিষয়টাও বলছিলাম, যুগান রেখা কাকে বলে এই বিষয়টা বলছিলাম, ইভেন এই যে যুগান সমীকরণটা, যুগান সমীকরণ কিরকম হয় সেই সম্পর্কে একটা ধারণা, বেসিক ধারণা আমি দিয়েছিলাম। তো আজকে আমরা যুগান সূচি থেকে, এটি কাল্পনিক যুগান সূচি আমি এখানে লিখে রাখছি, এটা হচ্ছে কাল্পনিক যুগান সূচি, আমি এখানে লিখে রাখি, এটি হচ্ছে কাল্পনিক যুগান সূচি। কাল্পনিক যুগান সূচি। তো কাল্পনিক যুগান সূচি থেকে আমি একটি রেখা অঙ্কন করবো এবং সেই রেখা থেকে সরলরেখার সমীকরণের ঢাল নির্ণয়ের সূত্র থেকে এবং সরলরেখার সমীকরণের নির্ণয়ের সূত্র থেকে আমি যে এই যে যুগান সমীকরণ কি আসে, কিভাবে আসে ওই বিষয়টা দেখাবো এবং যুগান সমীকরণটা নিয়ে আসবো। তো আগে প্রথমত আমি এটা কাজ শর্ট করার জন্য লিখে রাখছি যে একটা যুগান সূচি, যেমন দাম শূন্য অবস্থায় যুগান হচ্ছে কি -2 একক, অর্থাৎ যুগান হচ্ছে ঋণাত্মক। তো যুগান কিভাবে ঋণাত্মক হয় সেই বিষয়টা আমি গত লেকচারে বলেছিলাম। যুগান ঋণাত্মক এর মানে হচ্ছে যে যে যুগান শূন্য অর্থাৎ উৎপাদন শূন্য বোঝায়। তো গাণিতিকভাবে এটাকে, গাণিতিক বিশ্লেষণের জন্য এটাকে মাইনাস হিসেবে দেখানো হয়, কিন্তু বাস্তবে যুগান ঋণাত্মক বলতে কিছু নাই, সেটি শূন্য হয়। তো আমরা দেখবো কিভাবে সেই -2টা আসে, এই বিষয়টাও ভালো করে দেখবো। তো আমি যেহেতু আমি গ্রাফে আঁকতে চাই, এই চিত্র আঁকতে চাই, তাই আগে প্রথমে আমি একটি কোয়াড্রেন্ট এঁকে নিই। যে এই হচ্ছে একটি, এই এই ধরে নিলাম একটি। আমরা জানি যে চাহিদা সমীকরণে আমরা লম্বককে দাম ধরেছিলাম এবং ভূমিয়ককে চাহিদার পরিমাণ ধরেছিলাম। তো যুগান সমীকরণের ক্ষেত্রেও গণিতের ওই ব্যতিক্রমটা আমরা ফলো করব। আমি বলেছিলাম বাস্তব ভিত্তিক যে জ্যামিতিক চিত্র, সেখানে সবসময় স্বাধীন চলককে ভূমিয়ককে রাখা হয় এবং অধীন চলককে কি লম্বককে রাখা হয়। তো অর্থনীতিতে চাহিদা যোগানের ক্ষেত্রে এটাকে একটু ব্যতিক্রম ভাবে ব্যবহার করা হয়। তো আমরা সেই ব্যতিক্রম এখানেও ফলো করবো যোগান বিধির ক্ষেত্রেও। যোগান বিধিতেও লম্বককে ধরা হয় কি দাম, লম্বককে দাম এবং ভূমিয়ককে যোগানের পরিমাণ, পরিমাণ যাকে কোয়ান্টিটি অফ এস অর্থাৎ কিউএস দ্বারা ডিনোট করা হয়। তাহলে লিখলাম এখন এই যে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে মূল বিন্দু জিরো এবং এই দিকে হচ্ছে কি, আমি ধরলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমি এখানে লিখলাম কোয়ান্টিটি অফ এস। এবং যেহেতু আমার এই, আমরা জানি যে এই কোয়াড্রেন্টে, যে গ্রাফিক্যাল মেথডে, যে জ্যামিতিক চিত্রে 4টা কোয়াড্রেন্ট থাকে। এটি হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্ট এবং চতুর্থ কোয়াড্রেন্ট। যেহেতু আমাদের এই চিত্রগুলো বেশিরভাগ প্রথম কোয়াড্রেন্টেই হয়ে যায়, তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্ট গুলো আঁকার প্রয়োজন পড়ে না। এখানে যেহেতু আমাদের প্রথম কোয়াড্রেন্ট এবং দ্বিতীয় কোয়াড্রেন্ট লাগবে, যেমন দাম শূন্য অবস্থায় চাহিদার পরিমাণ, দাম যখন জিরো অর্থাৎ দামের মান যখন জিরো হবে তখন যোগানের পরিমাণ হবে কি ঋণাত্মক, অর্থাৎ এই দিকে যোগান যদি এই শূন্য থেকে এই দিকে হচ্ছে কি ধনাত্মক আর এইদিকে ঋণাত্মক মান নির্দেশ করে। যেমন এখানে যদি এইভাবে কোয়াড্রেন্ট আঁকি তাহলে কি এদিকে এক্স, এদিকে এক্স প্রাইম, এক্স প্রাইম দ্বারা এটি হচ্ছে কি এক্স এর ঋণাত্মক মান, আর এদিকে কি ওয়াই এর ঋণাত্মক মান, আর এদিকে ওয়াই এর ধনাত্মক মান নির্দেশ করে। এই বিষয়টাই আমরা এখানে আঁকবো। তো এখানে লিখলাম মাইনাস -1 -2 -3 -4, এই চারটা যেহেতু এটাকে দিয়ে রাখলাম যে কিউএস প্রাইম বা এটা ঋণাত্মক দিক। তো এখন দামটাকে দিই, দাম 0 1 2 3 4 5 1
2 3 4 5 6 দিলাম 4 5 6 দিলাম। এদিকে ঋণাত্মক মান, যেহেতু দাম ঋণাত্মক হয় না, দামের ঋণাত্মক দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, এটা আমাদের কাজে লাগবে না। তো এখন দাম যখন শূন্য, আমাদের যোগান হচ্ছে কি -2 একক, -2 একক। তাহলে এখানে দেখি, এই চিত্রটা আমি মুছে ফেলি। দাম যখন শূন্য, অর্থাৎ দাম যখন এই শূন্য মানে হচ্ছে দাম কি এই অবস্থানে এখানে থাকবে, তখন যোগান কি হবে -2, অর্থাৎ যোগান হবে ঋণাত্মক। তার মানে হচ্ছে এই বিন্দুটা, আমি লাল কালি দিয়ে দেখাই, মানে এই বিন্দুটা, আমাদের এই বিন্দুটা দাম যখন শূন্য হবে যোগান আমাদের তখন এই বিন্দুতে দেখলাম, বুঝলাম। এখন যখন দাম 1 টাকা হবে, দাম যখন 1 টাকা হবে, দাম যখন 1 টাকা হবে, দাম বেড়ে যখন 1 টাকা এইখানে চলে আসবে, দাম যখন বেড়ে এইখানে চলে আসবে, তখন আমাদের যোগান কোথায় চলে আসবে? যোগান হচ্ছে 0। তার মানে এই এই অবস্থা, এই বিন্দুতে অবস্থান করবে, যোগান এই বিন্দুতে হবে, অর্থাৎ শূন্য বিন্দুতে অবস্থান করবে। তো দাম যখন 1 টাকা, যোগান তখন কি শূন্য, তাহলে 1 এবং 0 এর কম্বিনেশন বিন্দু হবে এটা। তার মানে এইটুকু দিয়ে আমাদের একটা সরল রেখা হবে। এটা আমি ডট ডট দিয়ে এখন লিখে রাখলাম। এরপর দাম যখন বাড়বে, দাম যখন 2 টাকা হবে, কিভাবে কি লিখতেছি, তো দাম যখন 2 টাকা হবে, দাম মনে করো বাড়লো, বেড়ে 2 টাকা হয়ে গেল, তো দাম বেড়ে, আমরা জানি দাম বাড়লে যোগান বাড়ে, এখানে দাম বাড়লে যোগান বাড়ে, আর চাহিদা যোগান, দাম এবং চাহিদার ক্ষেত্রে সম্পর্ক নির্ণয় করতে গেলে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু যোগানের বেলায় হচ্ছে ভিন্ন, দাম যদি বাড়ে তাহলে যোগান বাড়ে, তার দাম বাড়লে উৎপাদক কি উৎপাদন আরো বাড়ায়, যাতে মুনাফাটা বেশি করতে পারে। তো সেই ক্ষেত্রে দাম যখন 2 টাকা, ধরলাম দাম যখন 2 টাকা, আমি নীল কালি দিই, দাম যখন 2 টাকা, তখন আমার চাহিদা, দাম 2 টাকার সাথে চাহিদা 2 একক, তাহলে দাম যখন 2 টাকা, চাহিদা তখন হবে 2 একক। এই যেহেতু এখানে চাহিদার পরিমাণ ধরি, তাহলে 2 এবং এই 2 এর কম্বিনেশন বিন্দু এইটা দিয়ে রাখলাম, এই এই যাবে রেখাটি, ওকে। তারপর দাম যখন 3 টাকা হবে, দাম 2 টাকা থেকে বেড়ে যখন 3 টাকা হবে, তখন চাহিদা হবে আমার 4 একক। 3 টাকা হলে চাহিদা 4 একক, দাম যখন 3 টাকা, চাহিদা তখন কি 4 একক। এই হবে আমার সেই কম্বিনেশন বিন্দু, দিলাম। তারপর দাম যখন 3 টাকা থেকে বেড়ে 4 টাকা হবে পণ্যের দাম, তখন আমার চাহিদা হবে 6 একক। তাহলে আমি এই হচ্ছে 4 টাকার সাথে সম্পর্ক, এই হচ্ছে কি 6 একক, এই হচ্ছে 6 একক, 4 টাকার সাথে সম্পর্কিত, এই হচ্ছে 6 একক। আমি এটাকে একটু এইভাবে নামাই। এবং দাম বেড়ে 4 টাকা থেকে যখন বেড়ে মনে করো 5 টাকা হয়ে গেল, তখন আমার যোগান হবে 5 টাকার সাথে, যোগান হচ্ছে 8 একক। দাম যখন 5 টাকা, যোগান তখন 8 একক। তাহলে দাম 5 টাকা, যোগান তখন 8 একক। তাহলে এইটাই হবে আমার সেই কম্বিনেশন বিন্দু। আবার দাম 5 টাকা থেকে বেড়ে যখন 6 টাকা হবে, তখন আমার যোগান হবে 10 একক। দাম বেড়ে 5 টাকা থেকে 6 টাকা হলো, তখন যোগান হবে কত একক? 10 একক। তাহলে এটাই হচ্ছে সেই কম্বিনেশন বিন্দু। তাহলে এইভাবে এখন রেখাটি হবে, যখন এই সবগুলা বিন্দু যদি আমরা যোগ করি, এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা যদি আমরা যোগ করি, তাহলে কি একটা একটা সরল রেখা হয়, তাহলে একটা সরল রেখা পাওয়া যায়। এই যে একটি সরল রেখা পাওয়া যায়। এখন এই যে সরল রেখাটি পেয়েছি, এখন এখানে আমি বিন্দুগুলো লিখে রাখি, যে এই বিন্দু হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে কি -2 0 বিন্দু, -2 0 বিন্দু। তো দাম শূন্য অবস্থায় আমি এই ভূমিটাকে আগে লিখছি, লম্বটাকে পরে লিখছি। এবং তারপর এই যে বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কি দাম যখন যোগান, এই ভূমিটা, ভূমি কত, এই ভূমি
শূন্য, কিন্তু দাম যখন 1 টাকা, এটা এই বিন্দু, এই বিন্দুটা, এবং এই বিন্দুটাকে আমি লিখি 2 একক, দাম 2 ওই পরিমাণ যোগান 2 একক, দাম যখন 2 টাকা। আবার এখানে যদি লিখি, এখানে এইটা লিখলাম যে এটা কত, যোগান 4 একক, দাম যখন 3 টাকা লিখলাম। যোগান 6 একক, দাম যখন 4 টাকা। যোগান 8 একক, দাম যখন 5 টাকা। যোগান 10 একক, দাম যখন 6 টাকা। আমি এইভাবে লিখলাম। এটি হচ্ছে কি, এই রেখাটি হচ্ছে আমার এস এস বা সাপ্লাই রেখা। এস দিলাম এখানে, এস এস বা সাপ্লাই রেখা বা যোগান রেখা। এখন এই যোগান রেখা থেকে বা এই সূচি থেকেই আমি যদি বের করতে চাই যে সমীকরণ নিয়ে আসতে চাই, যোগান রেখার সমীকরণটা নিয়ে আসতে চাই, যোগান রেখার সমীকরণ যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে যোগান রেখার সমীকরণ যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে আমি যে কোনো দুইটা বিন্দু নেব। যে আমরা জানি সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল সমান হয়, অর্থাৎ ঢাল মানে কি, যে ভূমি অক্ষের একক পরিবর্তনের ফলে, অথবা যদি ভূমি অক্ষ এই জিনিসটা না বলে, স্বাধীন চলকের একক পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকেই ঢাল বলা হয় বা স্লোপ বলা হয়। আর সরল রেখার ঢাল সবসময় কি হয়, সমান হয়। সরল রেখার ঢাল সবসময় সমান হয়, অর্থাৎ স্বাধীন সরল রেখার ক্ষেত্রে স্বাধীন চলকের এককের পরিবর্তনের ফলে অধীন চলকের পরিবর্তন প্রত্যেকবার স্থির হারে পরিবর্তিত হয়, প্রত্যেকবার স্থির হারে পরিবর্তিত হয়। যেমন স্বাধীন চলক দোলা এখানে পি, দাম যদি 1 টাকা পরিবর্তন হয়, প্রত্যেকবার কি হবে, 2 একক করে, এই এই যে সূচি বা এই যে রেখা, এইখানে 2 একক করে পরিবর্তন হবে, 2 একক করে পরিবর্তন হবে। পরিবর্তন মানে কি, 2 একক করে পরিবর্তন মানে কি, দাম যদি 1 টাকা বাড়ে তাহলে 2 একক বাড়বে, দাম যদি 1 টাকা কমে 2 একক কমবে। এই হারে পরিবর্তিত হয় প্রত্যেকবার। এই দুই একের সাথে 2 এর সম্পর্ক সবসময় বিদ্যমান থাকবে। তখন এটা থেকে আমরা যোগান সমীকরণ নিয়ে আসতে চাই। তো যোগান সমীকরণ যেহেতু আমরা নিয়ে আসতে চাই, তাই এখানে এইখান থেকে যে কোনো দুইটা বিন্দু নেই। যেমন এই হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু নেই, এই বিন্দুকে আমি ধরলাম কত, Q1, QS1, এটাকে ধরলাম QS1, কমা, আমি এই বিন্দুগুলো রেখাগুলো মিঠাই, QS1, P1, এবং আমি এরপরে এই বিন্দুটাকে ধরলাম, এটাকে ধরলাম কত, যে QS2, P2। এইখানে যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই সেম বিন্দুটাকে এখানে ধরি, যে এইটাকে ধরছি QS1 এবং এইটাকে ধরছি P1, তারপর কতকে ধরছি 8 এবং 5, তাহলে এইটাকে ধরছি আমি QS2 আর এইটাকে ধরছি P2। আর আমরা জানি সরল রেখার দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, সরল রেখার ক্ষেত্রে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, তাহলে আমরা সমীকরণ, ওই সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। আর যদি সরল রেখার একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ঢাল দেওয়া থাকে, তাহলে সমীকরণ নির্ণয় করতে পারি। তো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু অসংখ্য দেওয়া আছে, আমরা যে কোনো দুইটা বিন্দু নিলাম। তাহলে সমীকরণ গঠন করার জন্য আমাদেরকে একটা বিন্দু কল্পনা করে নিতে হবে। সেই বিন্দুটাকে আমরা ধরলাম, যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিলাম, যে এই বিন্দুটাই ধরে নিলাম, এই বিন্দুটাই ধরে নিলাম, এই বিন্দুটাকে নাম দিলাম কিউ, এই বিন্দুটাকে নাম দিলাম QS, P। এটা, এটাকে আমি এই নাম দিলাম যে 6 4 6 4 দেওয়া আছে, এটা এই বিষয়টাকে আমি কনসিডার না করলাম। তো এখন সরলরেখার সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ছিল, আমি এই মাঝখানেই লিখি। সরলরেখার সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা ছিল, আমরা কি করেছিলাম, যে এইভাবে সহজভাবে লিখছিলাম, এইভাবে দুইটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে তারপর কি করছিলাম, যে অধীন চলক, এখানে 4 বার অধীন চলকটা লিখবো, এখানে দেখবো অধীন চলক, অধীন চলক মাইনাস অধীন চলক, আবার এখানে অধীন চলক মাইনাস অধীন চলক, এই অধীন চলকটাকে এভাবে 4 বার লিখে নেব। তারপর স্বাধীন চলককে এখানে 4 বার লিখে নেব, পি 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 লিখলাম। তো এখানে কি করব, যে এইটাতে আর কিছু না দিয়ে, এই যে এর পরেরটাই কি করবো, এখানে 1 দিব, লাল কালি দিয়ে এখানে লিখি, এখানে 1, এইখানে যা লিখেছি এখানেও তা লিখবো 1, এবং এইখানে 2 দিব। আবার এই জায়গাতে যদি আসি, এখানে কি করব, এটাকে খালি রাখবো, এখানে 1 দেব, এখানে 1 দিয়েছি, এই আড়াআড়ি এখানে 1 দেব, আবার
এখানে 2 দেব। এইটাই হচ্ছে কি সরল রেখার সমীকরণ নির্ণয় সূত্র। এটা আমি চাহিদা নির্ণয়ের ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে এটার বিষয়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি দেখে থাকো তাহলে ওখানে দেখতে পাবে। অথবা এটাকে এইভাবেও লেখা যায়, এই অংশটুকু এখানে এই যে কিউএস মাইনাস কিউএস ওয়ান বাই পি মাইনাস পি ওয়ান সমান সমান কিউএস ওয়ান মাইনাস কিউএস টু পি ওয়ান মাইনাস পি টু। এইভাবেও লেখা যায়, এইভাবেও কি লেখা যায়, এখন যেভাবে আমি সাধারণত এইভাবেই দুইটা সমীকরণ, যদি সমীকরণের দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, কোনো সমীকরণের দুইটা নির্ণয়ের জন্য যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা আমি বেশিরভাগ অ্যাপ্লাই করে থাকি। তোমরা চাইলে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি এইটার আলোকে বের করি। তাহলে কিউএস, কিউএস হচ্ছে কি আমাদের যুগান, ওটা হচ্ছে অধীন চলক। তাহলে এখন দেখি কিউএস বা কিউএস মাইনাস কিউ ওয়ান, কিউ ওয়ান বলতে কি, কিউ ওয়ান, কিউ ওয়ান, কিউএস ওয়ান মানে হচ্ছে 2, তার মানে কিউএস মাইনাস কিউএস ওয়ান মানে হচ্ছে 2, কিউএস ওয়ান মানে 2। তাহলে মাইনাস, সূত্রের মাইনাস আর কিউএস ওয়ানের পরিবর্তে লিখলাম 2, আবার নিচে কিউএস ওয়ান আছে তার মানে 2, কিউএস টু, কিউএস টু মানে হচ্ছে কত 8, তার মানে এখানে লিখলাম 8 সমান সমান পি, পি ওয়ান প্রাথমিক দাম কত 2, লিখলাম 2, এখানেও 2 কারণ এখানে পি টু, এবং পরবর্তী দাম কত 5। বা এখন যেহেতু সমীকরণ আমরা বসাই ফেলছি, তাহলে এই এই বিন্দুগুলো যেহেতু আমি বসাই ফেলছি, আমি এটাকে এখন এই রেখাটাকে আমি মুছে ফেলি। এখন হিসাব নিকাশ যদি করি, কিউএস মাইনাস 2, 2 থেকে 8 যদি বিয়োগ যায় তাহলে মাইনাস 6 সমান পি মাইনাস 2, 2 থেকে যদি 5 বিয়োগ যায় হয় 3, মাইনাস 3। বা বা এখন যদি আমি গুণ করে দিই, তাহলে এই মাইনাস 3টা এই কিউএস মাইনাস 2 এর সাথে সম্পূর্ণটার সাথে গুণ হবে এসে, এবং এটা এখানে গিয়ে মাইনাস 6 পি মাইনাস 2 এটাই হবে। বা এই 6টা এই টোটাল অংশের সাথে গুণ হবে, আর এই হরটা লোভে চলে আসে কিউএস মাইনাস 2 এর সাথে গুণ হবে। আমরা এই বিষয়টা জানি। এখন কিউএস মাইনাস 2 সমান সমান এই মাইনাস 3টাকে আমি ওই দিকে নিয়ে গেলাম, যেমন মাইনাস 6 পি মাইনাস 2 বাই মাইনাস 3। এখন এই মাইনাস 3, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, 3 দ্বারা যদি 6কে কাটি তাহলে হয় কত 2, 3 দ্বারা যদি 6কে কাটি তাহলে হয় কত 2 হয়। বা কিউ, এখানে আমি এই অংশটুকু এটাকে এখানে এনে লিখি, কিউএস মাইনাস 2 সমান 2 মাইনাস বাই 2 পি মাইনাস 2। বা কিউএস মাইনাস 2 সমান 2 দ্বারা পিকে যদি গুণ করি তাহলে 2 পি, 2 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণা 4। বা কিউএস সমান এই 2পিটাকে রাখলাম এবং মাইনাস 4টাকে রাখলাম, এবং এই মাইনাস 2টা ওদিকে গিয়ে হয়ে যাবে প্লাস 2। বা কিউএস ইকুয়াল এই যে 2পি রাখলাম, মাইনাস 4 থেকে প্লাস 2 যদি বাদ দিই তাহলে মাইনাস 2 হয়। বা কিউএস ইকুয়াল এই মাইনাস 2টাকে আমি আগে নিয়ে আসলাম প্লাস 2পি, এটাকে লিখে রাখলাম এখানে। তাহলে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এখন এখান থেকে দেখি কি কি আছে। আমরা সেই দিন সমীকরণ নির্ণয় করছিলাম, যোগান সমীকরণ কিভাবে দেখছিলাম। যোগান সমীকরণটা আমি এই অংশটুকু মুছে দিই। সেদিন আমরা যোগান সমীকরণ দেখছিলাম, এইরকম ছিল যে কিউএস ইকুয়াল মাইনাস সি প্লাস বি পি। তো মাইনাস সি বলেছিলাম যে দাম শূন্য অবস্থায় যোগানের পরিমাণ নির্দেশ করে। আমরা যদি দাম শূন্য, এখানে দাম পি, পি এর মান 0 বসিয়ে দিই, দেখি কত আসে। কিউএস ইকুয়াল মাইনাস 2 প্লাস 2 পি। তো পি এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে কি কিউএস ইকুয়াল মাইনাস 2। তার দাম শূন্য অবস্থায় যোগানের পরিমাণ কি ঋণাত্মক, এইখানে এই মাইনাস সি
এর পরিবর্তে আছে কত -2। তার মানে আমরা দেখি এই সমীকরণে দাম যখন শূন্য হয় যুগান -2 ঋণাত্মক হয় কিনা, যে দাম শূন্য যুগান -2, তাহলে আমাদের এই সমীকরণের সাথে খাপ খাইছে। এখন দাম যদি আমরা 1 টাকা বসাই, দাম 1 টাকা বা যে কোনোটা বসাই, এখানে দাম 4 বসাই, পি এর মান 4 হলে তাহলে কত হয় -2 প্লাস 4 দুগুণা 8 বা কিউ এস ইকুয়াল 8 থেকে 6 বা 2 বাদ দিলে 6। দেখি দাম যখন 4 টাকা আমাদের যোগান কত 6 একক, তাহলে এই সমীকরণটা মিল খাইছে। এখন এই যে ডি, এই ডিটা বলছিলাম কি, এই ডি, এই ডি মানে হচ্ছে কি এটা, এই যে 2 2 মানে হচ্ছে ডি, আর এটা হচ্ছে কি সি, এই -2 হচ্ছে সি, আর এই যে +2 এটা হচ্ছে কি ডি, এই +2টা হচ্ছে কি ডি, তাহলে +2টা ডি। এর মানে কি স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের কত একক পরিবর্তন হবে, এই মান এই ডি দ্বারা সেই মানটা নির্দেশ করে। প্লাস ডি দ্বারা কি নির্দেশ করে, যে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে সেটি হবে ধনাত্মক এবং ডি এর মান দ্বারা সেটি নির্ধারিত হবে। তাহলে ডি এর মান এখানে কত 2 বা 2, তাহলে আমরা বলতে পারি ডি এর মান কি +2, ডি এর মান 2 এবং সাথে চিহ্নটা আছে কি প্লাস। তাহলে বলতে পারি যে স্বাধীন চলকের এক একক পরিবর্তন হলে বা স্বাধীন চলক এক একক বৃদ্ধি পেলে অধীন চলক প্রত্যেকবার 2 একক করে বাড়বে, অধীন চলক বাড়বে কত একক 2 একক। আর যেহেতু এটা সরল রেখার সমীকরণ, তাই আমরা বলতে পারি স্বাধীন চলকের এক একক প্রত্যেকবার যদি 1 একক করে বৃদ্ধি করা হয়, 1 এককের পরিবর্তে প্রত্যেকবার 2 একক করে অধীন চলকের মান বাড়তে থাকবে। আবার প্রত্যেকবার 1 একক করে যদি হ্রাস করা হয়, তাহলে অধীন চলকের মান অর্থাৎ যোগানের মান প্রত্যেকবার 2 একক করে হ্রাস পেতে থাকবে। তো এই সমীকরণটা আমরা নিয়ে আসতে পারলাম। এবং সমীকরণ এটা কিভাবে আসছে, এই সমীকরণটা আমরা গতদিনই প্রমাণ করছিলাম যে পরবর্তী বিন্দু থেকে পূর্ববর্তী বিন্দু বিয়োগ দিয়ে পরবর্তী অধীন চলক থেকে, যে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, কুটি বলছিলাম কি অধীন চলকটাকে আমরা কুটি বলছিলাম, আর স্বাধীন চলকটাকে কি ভুজ বলছিলাম। তো আজকে আমরা যোগান সমীকরণ কিরকম হয় দেখলাম। তো প্র্যাকটিক্যালি যোগান সমীকরণ আসলে এইভাবে তৈরি করা হয়। যোগান সমীকরণ আবার অনেক সময় এমনও হইতে পারে যে মূল বিন্দু দিয়ে, এই যে এটা এই সি, এটা আমি এবার দেখানো উচিত, এখানে এই গ্রাফটা এঁকে এইভাবে আসছে। তো আমরা অনেক সময় কি করি, যোগান সমীকরণ এই এই অংশটুকু না এঁকে শুধু এই অংশ থেকে এখান থেকে এঁকে দিই, এইভাবে এঁকে দিই। তার মানে এই যে এই নিচের অংশটুকু আমরা আঁকি না, আমরা আঁকি না, সমস্যা না, আমরা বুঝে নেই যে এই যে এই যে এই অংশটুকু হচ্ছে, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে কি লম্ব অক্ষের ছেদক, মানে এই যে মাইনাস সি বা লম্ব অক্ষের ছেদক, এই অংশটুকু, এই অংশটুকু দ্বারা নির্দেশ করে যে এদিকে আরো আছে। তো আমরা এই অংশটুকু লিখি না, যে আমরা যেহেতু বুঝি তো এই অংশটুকু আর লিখি না। সাধারণত অনার্স মাস্টার্স লেভেলে এই লেভেলেই পড়ালেখা হয়, ইন্টারমিডিয়েট ওই লেভেলেই পড়ালেখা হয়। তো অনেক সময় যোগান সমীকরণটা আবার মূল বিন্দু দিয়েও যাইতে পারে, হতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো দ্রব্যের দাম যখন শূন্য রাখা হয় তখন কি এর পরিমাণ যোগানও শূন্য হবে, ঋণাত্মক না হয়ে যোগান শূন্য হবে, তখন এই যোগান রেখাটা তখন মূল বিন্দু দিয়ে যেতে পারে, মূল বিন্দু দিয়ে উত্থিত হতে পারে, মূল বিন্দু দিয়েও কি উত্থিত হতে পারে। আবার এমনও হইতে পারে যে এই হচ্ছে একটি যোগান সমীকরণ বা যোগান রেখা, তাহলে দাম শূন্য অবস্থায় যোগান কিছু থাকতে পারে, যেমন সরকারি দ্রব্যের ক্ষেত্রে বিভিন্ন কি বলবো, বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে, সরকারি বিভিন্ন দ্রব্যের ক্ষেত্রে কি দাম শূন্য অবস্থায় ফ্রিতে অনেক সময় দেয়া হয় না, বিশেষ করে ফার্মের এই যে হসপিটালগুলিতে তখন কোনো দাম রাখা হয় না, তখন দাম শূন্য অবস্থায় সরকার উৎপাদন করছে, তখন পাবলিককে কোনো দাম দিতে হয় না, দাম শূন্য অবস্থায় তখনও কি হয়, যোগান যোগানের ধনাত্মক একটা মান থাকে, যোগানের কি মানটা ধনাত্মক থাকে, তখন লম্বকের ছেদক না হয়, এটা ভূমিকের ছেদক হয়, লম্বকের ছেদক হয় কিন্তু ঋণাত্মক দিকের ছেদক হয়, লম্বকের ছেদক ঋণাত্মক দিকে, লম্বকের ঋণাত্মক অংশের ছেদক হয়, এই দিক থেকে শুরু হয়, এই দিক থেকে এইভাবে শুরু হয়। যদিও এত কিছু আলোচনা করা হয় না, তারপর আমি বুঝার সুবিধার্থে একটু বললাম আর কি, তোমাদের এতটুকু লাগবে না। তো আজকে মোটামুটি আমরা যে যোগান সমীকরণ, এই যোগান সমীকরণ কিভাবে নিয়ে আসতে হয় দুটি বিন্দু দেওয়া থাকলে, আবার যদি একটি বিন্দু দেওয়া থাকতো, যেমন আমি এইটাকে একটু দেখাই, যেমন একটি বিন্দু যদি এই সমীকরণের ক্ষেত্রে যদি একটি বিন্দু দেওয়া থাকতো, মনে করে একটি বিন্দু মাত্র এই বিন্দুটা দেয়া আছে, তাহলে এবং দেয়া আছে ঢাল m ইকুয়াল 2 অর্থাৎ +2 ঢাল দেয়া আছে, তাহলে যোগান সমীকরণটা কিরকম হতো, তাহলে এইভাবে লিখতাম যে qs মাইনাস qs1 p মাইনাস p1 ঢাল সমান সমান 2 সমান সমান qs মাইনাস qs1 হচ্ছে কত 2 এবং p মাইনাস হচ্ছে 2। এখন এইটাকে যদি হিসাব নিকাশ করা হতো তাহলে
কিউএস আমি এরপরে একটু দেখাই যে এই অংশটুকু যদি 2p-2 সমান সমান কিউএস মাইনাস 2 বা 2p-4 সমান কিউএস মাইনাস 2 বা কিউএস মাইনাস 2 সমান 2p-4 এই অংশটুকুকে যদি আমি এখানে এনে লিখি কিউএস সমান সমান তো 4 হবে, এটা 4 হবে, এটা এইটা 4 হবে, আর এটা হচ্ছে 2 টিকি আছে। তাহলে কিউএস 2p-4 প্লাস 2 বা কিউএস ইকুয়াল -2 প্লাস 2p এই সমীকরণটাই আসবে। যদি একটা বিন্দু এবং ঢাল এবং এই একটা বিন্দু দেওয়া থাকে তাহলে এই সমীকরণটাই আসবে, কোনো অসুবিধা নাই। এই সমীকরণটাই আমরা পাবো, -c+dp আমরা পাবো। তো এই বিষয়গুলো নিয়ে চাহিদাতে আমি বিস্তারিত আলোচনা করছি, তাই এখানে আর একটু কিছু আলোচনা করছি না। তো পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব যোগানের নির্ধারক সমূহ, এরপরে যোগানের ব্যতিক্রম সমূহ, যোগান বিধির ব্যতিক্রম সমূহ, এগুলা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা চলে যাব বাজার ভারসাম্যে। তো সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।